আমি ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চের ডান দিকে আপনারা যারা আছেন এই জায়গাটা ফাঁকা করে দিবেন। মঞ্চের ডান দিকের জায়গাটা ফাঁকা করে দিবেন এবং মঞ্চের ডান দিক থেকে লেডিস ক্লাবের দিকে যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাটি আপনারা অযথা কেউ দাঁড়িয়ে থাকবেন না এই রাস্তার মধ্যে। এই জায়গাটা একদম আপনারা ফাঁকা করে রাখেন। আপনারা যারা মঞ্চের সামনে ফেস্টুনগুলো ধরে রেখেছেন, দয়া করে একটু ফেস্টুনগুলো নামিয়ে রাখবেন। পিছনে মহানগর যুবদলের ফেস্টুন আপনারা একটু নামিয়ে রাখলে পিছনে যারা আছে তাদের দেখতে সুবিধা হবে। আমাদের জুলাই আগস্ট 2024-এর সেই উত্তাল দিনগুলোতে রংপুর মহানগর যুবদলের শহীদ মুসলিম উদ্দিন মিলন, সাজ্জাদ হোসেন এবং মেরাজ মৃত্যুবরণ করেছেন। আমরা এই 3 যুবনেতার বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। মঞ্চের সামনে আমাদের যে বেষ্টনীটি আছে, এই বেষ্টনীর পরে আপনারা যারা আছেন আপনারা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ থেকে আপনারা ধৈর্য ধরে বসে আছেন। অনুগ্রহ করে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতা আমাদের এই সভাস্থলে উপস্থিত হবেন। আপনারা সকলে ধৈর্য সহকারে সামনের দিকে কেউ চাপাচাপি না করে আপনাদের স্ব অবস্থান থেকে আপনারা একটু বসে ধৈর্য সহকারে আমাদের এই জনসভাটি শোনার জন্য বিশেষভাবে আহ্বান করছে। আপনাদের সকলের সহযোগিতার উপরেই আমাদের সেই প্রিয় নেতার নিরাপত্তা এবং আজকের এই জনসভার সফলতা নির্ভর করছে। আপনারা যেহেতু অধীর আগ্রহে দীর্ঘক্ষণ থেকে কষ্ট করে বসে আছেন, আশা করি আর অল্প কিছুক্ষণ আপনারা আপনাদের সেই ধৈর্যের পরিচয় দিবেন এবং আমাদের প্রিয় নেতার বক্তব্য ধৈর্য সহকারে শৃঙ্খলার সাথে আপনারা শুনবেন। মঞ্চের ডান দিকে আপনারা যারা বেষ্টনী করে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে ভলান্টিয়ার ভাইরা ছাড়া এই বেষ্টনীতে কেউ থাকবেন না। মঞ্চের ডান দিকের এই জায়গাটা একদম একটা শৃঙ্খলার মধ্যে রাখবেন আপনারা। আর আমাদের যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, আপনারা ভলান্টিয়ার ভাইয়েরা এক জায়গায় দলবদ্ধ হয়ে থাকবেন না। ডান দিকের এই জায়গাটি ফাঁকা রাখবেন এবং ডান দিক থেকে দক্ষিণ দিকের মাঠে যাওয়ার যে মাঠটি, এই রাস্তাটি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার রাখবেন। প্রিয় উপস্থিতি, এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নীলফামারী 2 সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুরের এই নির্বাচনী জনসভার স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত বিএনপির সংগ্রামী সজ্জন মহাসচিব, উপস্থিত বিএনপির রংপুর বিভাগের সংগ্রামী নেতা আসাদুল হাবিব দুলু সাহেব এবং উপস্থিত বিএনপির 33টি আসনের সংগ্রামী এমপি পদপ্রার্থী ভাই বোনেরা এবং সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি জানাই আদাব। আমাদের নেতা প্রায় আসে গেছে, বক্তব্য শোনার ধৈর্য আমাদের অনেকের নাই এখন। তো রংপুরবাসীকে জানতে চাই, তোমরা কেমন আছেন বাহে? মোর কথা শোনা যায়? তোমরা কেমন আছেন? তো তোমাক 2টা তথ্য দেই। শুধু একটা তথ্য,
পৃথিবীর যত ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনগুলোর মধ্যে একটা বিখ্যাত ম্যাগাজিন নাম টাইম ম্যাগাজিন। আপনারা অনেকেই নাম শুনেছেন হয়তোবা। গত কিছুদিন আগে আমাদের নেতা, আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সম্বন্ধে একটা প্রচ্ছদ ছাপিয়েছে। সেখানে কি লিখেছেন আপনারা দেখেছেন? যেটা সারমর্ম ওখানে সেই ম্যাগাজিনে, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ম্যাগাজিনের ভিতরে একটি ম্যাগাজিন সেই টাইম ম্যাগাজিন, সেখানে তারা বলছে যে আগামীর বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী প্রায় নিশ্চিত, প্রায় 70% সম্ভাবনা যে ভাবী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান। এইটা একটা তথ্য। আরেকটা তথ্য দেই, এটা শুনে আমাদের সঙ্গে জোটে ছিলেন, সেই এখন আমাদের সঙ্গে নির্বাচন করছেন আমাদের বিরুদ্ধে, সেই জোটের প্রধান দেখলাম গতকালকে ফেনীতে আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্বন্ধে একটু কটূক্তি করেছেন। একটু হিংসার থেকে কটূক্তি করেছেন নাকি বুঝলাম না। উনি বলেছেন যে রাজার ছেলে রাজা হবে, এই সিস্টেম নাকি ধ্বংস করে দিবেন। মানে উনি কি বলতে চাচ্ছেন যে তাদের তারেক রহমান সাহেব রাজার ছেলে? আপনারা কি মনে করেন? তারেক রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা। কেমন করে? 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সেক্টর কমান্ডার হিসাবে, জেড ফোর্স সৃষ্টি করেন, তখন তারেক রহমান, আরাফাত রহমান এবং বেগম খালেদা জিয়া বন্দী ছিলেন পাকিস্তানিদের হাতে। তাহলে কি শিশু তারেক রহমান আমাদের একজন মুক্তিযোদ্ধা নয়? জি, তারেক রহমান সাহেব একজন শিশু মুক্তিযোদ্ধাও বটে। তারেক রহমান সাহেব, আপনারা দেখেছেন এই দলটাকে, বিএনপিকে 2001 সাল 1996 সাল থেকে, কিন্তু 1996 সাল থেকে আজ অবধি দলটাকে যে সংগঠিত করে রেখেছে, বাংলাদেশে আমার মনে হয় না কোনো রাজনীতিবিদ তৈরি হয়েছে এত ভালো সংগঠক। দীর্ঘ 17 বছর যিনি দেশের বাইরে ছিলেন, দেশে যাওয়ার আগে আপনারা জানেন তাকে জেলে আটক করা হয়েছিল, তার ছোট ভাইকে জেলে আটক করা হয়েছিল, সেখানে জেলে তিনি অত্যাচারিত হয়েছিলেন। তারেক রহমানের মতো ব্যক্তিত্বকে তারা অত্যাচার করেছিল, তারা তাকে আহত করেছিল। আজও উনি সম্পূর্ণ সুস্থ হতে পারেননি, উনি নির্যাতিত, উনি হিজরত করেছেন। আজকে দেশের বাইরে যেতে হয়েছে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। উনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, উনি দলকে গত 17 বছর সেই সুদূর লন্ডন থেকে পরিচালনা করেছেন। সো আজকে যারা তারেক রহমান সাহেব সম্বন্ধে কটূক্তি করেন, তারেক রহমান সাহেব এসে ক্ষমতা নিচ্ছেন না, উনি এরকম জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসবেন। সুতরাং যারা তাকে রাজার সন্তান বলে, আমরা বলি আপনারা ভুল বলছেন। তারেক রহমান একজন রাজনীতিবিদ, উনি নির্বাচন করে জনগণের ভোটে, সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ একটি জনগণের ভোটে ইনশাআল্লাহ উনি নির্বাচিত হবেন। আপনারা কি মনে করেন? আমরা এই জন্য এইরকম রাজনীতিবিদদের, যারা আমাদের নেতার সম্বন্ধে অপব্যাখ্যা দেয়, আমি বলবো আপনারা দয়া করে ইতিহাস ঘেঁটে নেন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের সময় 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল? নিজেরা পারলে মাফ চেয়ে নেন। আপনারা তো এই দেশের পক্ষে ছিলেন না, আপনারা এই দেশের মানুষের বিপক্ষে ছিলেন। আপনার লক্ষ লক্ষ মানুষের হত্যার জন্য দায়ী। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের বক্তব্য চিরে শুনব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। অধ্যাপক আমিনুল ইসলামকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর বিভাগীয় আজকের এই নির্বাচনী প্রচার মিটিংয়ের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মঞ্চে আসছেন। দীর্ঘ 18-19 বছর থেকে আমরা যে স্লোগান দিয়ে আসছিলাম, সেই কাঙ্ক্ষিত নেতা। আমরা স্লোগান দিতাম, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। উনি এসেছেন 1 মাস কয়েকদিন আগেই, এবং একটু পরেই আমাদের এই রংপুর বিভাগে এই মঞ্চে আসবেন আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান। উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রংপুর অঞ্চলে রংপুর বিভাগের 33টি আসনের আমাদের দল মনোনীত এবং সমর্থিত এমপি প্রার্থীগণ উপস্থিত। সর্বস্তরের ভাই এবং বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিকবৃন্দ, 25শে ডিসেম্বর জনাব তারেক রহমান দেশের মাটিতে এসে উনি সেজদা করেছেন। মাটি, খালি পায়ে মাটি নিয়ে উনি, আমাদের ফরহাদ আজাদ ভাই বলে গেছেন, উনি সেটি দেখিয়ে দিয়েছেন, প্রমাণ করেছেন। এই মাটিতেই ওনার জন্ম, এই মাটিতেই উনি ফিরে এসেছেন এবং এই মাটিতেই উনি মৃত্যুবরণ করতে চান। 300 ফিটের সেই সমাবেশে যে কথাটা উনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটি পরিকল্পনা আছে। সেই একটি পরিকল্পনার মধ্যে শুধু একটি নয়, এক গুচ্ছ প্ল্যান ওনার আছে। সেই প্ল্যানগুলো আমরা জানি। সেগুলো হচ্ছে, এটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এইরকম বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপগুলো উনি নিয়েছেন এবং যেগুলো উনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ একটা একটা করে। আজকে নির্বাচন এসেছে। আজানের জন্য একটু বিরতি।
দুলু ভাইকে বলেন। দুলু ভাই, হ্যাঁ দুলু ভাই বলবো, ইয়ে করবো কিনা বলবো। ভাই, সম্মানিত উপস্থিতি, আমাদের নেতা জনাব তারেক রহমান যে প্ল্যানগুলো করেছেন তার একটি হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড আমি গ্রামে গঞ্জে অনেক ঘুরেছি। আমাদের মা বোনের কাছে যখন এই ফ্যামিলি কার্ডের কথা বলেছি যে প্রত্যেক পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড ইস্যু করবেন এবং সেই কার্ডটি হবে ওই পরিবারের গৃহকর্ত্রী, যিনি আমার মা কিংবা বোন কিংবা ভাবি কিংবা আপনার আমার স্ত্রী হতে পারেন। তাতে করে আমাদের মা বোনদের মানে নারী জাতিকে কতটা সম্মানিত করেছেন আপনারা তাতে খুশি কিনা? প্রত্যেক মা বোনেরা বলেছে হ্যাঁ আমরা অনেক খুশি। এবং আমরা যারা পুরুষ তারাও সম্মানিত বোধ করি যে আমরা মার জাতিকে কতটা উঁচুতে আসন দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। পাশাপাশি কৃষকদের জন্য যিনি কৃষক কার্ড করেছেন এবং সবার জন্য একটা করে স্বাস্থ্য কার্ড করবেন। যারা শিক্ষার্থী আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত হতে পারেন যাতে, তার জন্য উনি প্রত্যেক শিক্ষার্থীকে একটা করে মিনি কম্পিউটার মানে ট্যাব দেবেন। এই যে কতগুলো যুগান্তকারী পদক্ষেপ উনি নিয়েছেন, এই 31 দফা এইগুলো যদি মানুষকে বোঝানো যায়, মানুষ যদি বুঝতে পারে। আমি যতজনের সঙ্গে কথা বলেছি একটি লোকও পাইনি যিনি ধানের শীষের বাইরে ভোট দেওয়ার চিন্তাটিও করেছেন ভাইয়েরা। তাই আগামী 12 তারিখ যে শুভক্ষণ আসছে, এই 12 তারিখে আমাদের রংপুর অঞ্চলের যে 33টি আসনে আমাদের নেতা জনাব তারেক রহমান এই ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। রংপুর অঞ্চলের মানুষ এবার ইনশাআল্লাহ দেখিয়ে দেবে ধানের শীষ এই অঞ্চলে কতটা জনপ্রিয় হয়েছে। এই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ, এই ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, এই ধানের শীষ আমাদের নেতা জনাব তারেক রহমানের ধানের শীষ। তাই আগামী 12 তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে 33টি আসনের সব কটি আসন যাতে আমরা জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে পাঠাতে পারি, এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য ধর্মের ভাইদের আদাব এবং শুভেচ্ছা। বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল খালেককে। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক। বিসমিল্লাহির রহমানির রহিম।
রংপুর বিভাগের নির্বাচনী এই জনসভার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, রংপুর ৩ এই সদর আসনের বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী, রংপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শামসুজ্জামান শামু কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকে বাংলাদেশ যার দিকে তাকিয়ে আগামী বাংলাদেশের উপকার, সবার আগে বাংলাদেশ সেই নেতা বিএনপির সংগ্রামী চেয়ারম্যান, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত। আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, যিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, মানুষের জন্য। আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ রংপুর বিভাগের 33টি আসনের বিএনপির এবং সমমনা দলের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, উপস্থিত রংপুর বিভাগের 10টি ইউনিটের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, সকল থানা, উপজেলা, পৌরসভা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, 11টি অঙ্গ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই অবহেলিত রংপুর, মঙ্গাপীড়িত রংপুর, এই রংপুরে উনি তিস্তা ব্যারেজ স্থাপন করেছেন, খাল কেটেছেন, কৃষি বিপ্লব করেছেন, খাদ্যে সংসম্পন্ন করেছেন। বাংলাদেশকে এই আমাদের এই মঙ্গা পীড়িত এলাকাকে সুজলা সুফলা রংপুরে পরিণত করেছেন কে? তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারে উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া রংপুরের সেই মহিষী রমণী বেগম রোকেয়া, যিনি নারী শিক্ষার অগ্রদূত, নারী শিক্ষার জন্য রংপুরকে সারা দেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। সেই রোকেয়ার জন্মভূমি রংপুর থেকে 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পর নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে উনি আমাদের এই রংপুর থেকে উনি
নিরক্ষরতা দূরীকরণ, নারী শিক্ষার জন্য যে ভূমিকা রেখেছেন, তা রংপুর থেকে সিরাজ স্বাবলম্বী। আজকে সারা দেশে নারীরা শিক্ষিত। আজকে সারা দেশের যে নারী সমাজের অগ্রদূত আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। রংপুরবাসী, রংপুরের জনগণ, রংপুরের বিএনপি, আপামর জনগণ তার কাছে আমরা ঋণী। শহীদ জিয়ার কাছে আমরা যেমন ঋণী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে রংপুর ঋণী। তারে উত্তরসূরি আগামী দিনে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, যিনি 31 দফার রূপকার, যিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য দৃঢ়প্রত্যয়ী, যে নেতা 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পর প্রথম উনি রবগ্রায় বিএনপির সদস্য লাভ করে বিএনপির রাজনীতিতে উনি অংশগ্রহণ করেছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সারা বাংলাদেশের গ্রামে গ্রামে, প্রতিটা ইউনিয়নে মানুষের কাছে গিয়েছেন, দলের কথা বলেছেন, মানুষের সুখ দুঃখের কথা বলেছেন, খাদ্যে সংসম্পন্ন করতে হয়েছেন, গরিব মানুষের কথা বলেছেন, মা বোনদের কাছে গিয়েছেন, বেকার যুবকদের জন্য গিয়েছেন। সারা বাংলাদেশে তৃণমূলকে সুসংগঠিত করেছিলেন যে নেতা, তিনি হলেন আমাদের আজকের প্রধান অতিথি, বিএনপির চেয়ারপারসন, আমাদের নেতা জনাব তারেক রহমান, যার জন্য বাংলাদেশ 17 বছর প্রতীক্ষায় ছিল। বিদেশে থেকে এই দেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে দিন রাত উনি নেতা কর্মীর সাথে আলোচনা করেছেন, সমস্ত দলের নেতা কর্মীর সাথে কথা বলেছেন, মানুষের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম করেছেন। যত গুম হয়েছে, খুন হয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, প্রত্যেকের ফ্যামিলির খোঁজ নিয়েছেন। ওকসা, পঞ্চগড়, তেঁতুলিয়া, টেকনাফ, রূপসা থেকে পাতুরিয়া, যে নেতা প্রতিটি আন্দোলনের নেতা কর্মী খোঁজ নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, সেই আমাদের নেতা, যিনি আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের এই মঞ্চে আসবেন, যার জন্য দীর্ঘদিন বাংলা প্রতীক্ষায় ছিল রংপুরের আপামর জনগণ। আগামী দিনে রংপুরের উন্নয়ন যার হাত দিয়ে হবে, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন। ভাইরা, রংপুর রঙের আশায় ভরা, যে রংপুর ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, রংপুর থেকে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন হয়েছে, রংপুর থেকে বাঁশের লাঠি নিয়ে যুদ্ধ করেছে রংপুরের জনগণ, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ক্যান্টনমেন্ট দখল করেছে বাঁশের লাঠি নিয়ে। সেই দেশের বীর যোদ্ধা, জুলাই আগস্টের বীর সেনানী, সেই আবু সাইদের রক্তে ভেজা রংপুর, আবু সাইদের জন্মভূমি রংপুর, যে আবু সাইদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের বিপ্লবের সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল। আন্দোলন সংগ্রামে সারা বাংলাদেশ যেদিন একমত হয়েছিল, যে নেতার নেতৃত্বে, উনি আমাদের চেয়ারম্যান, আমাদের দেশ নায়ক তারেক রহমান, যিনি নেতৃত্ব দিয়েছেন। সকল নেতার কর্মীর সাথে আন্দোলন করেছেন, সকল দলের নেতার সাথে কথা বলেছেন, আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ তাদের জন্য কথা বলেছেন, আমাদের সকলের সাথে কথা বলেছেন, আন্দোলনকে উজ্জীবিত করেছেন। বলেছিলেন এই যারা সেদিন ক্ষমতায় ছিল, বলেছিলেন তারা ক্ষমতায় থাকতে পারবে না, গণতন্ত্র একদিন প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের জন্য যে লড়াই করেছেন, বিদেশে থেকে 20 ঘন্টা যিনি নেতা কর্মীর সাথে কথা বলেছেন, যিনি আন্দোলন করেছেন, প্রতিটা নেতা কর্মীর খোঁজ নিয়েছেন, মানুষের খোঁজ নিয়েছেন, তিনি তো নেতা, তিনি তো বাংলার জনগণের নেতা।
চারদিকে রংপুরের জনগণ তাকিয়ে আছে। কি ভাই, রংপুরে আগামীতে আমরা মনে করি রংপুর শহীদ জিয়ার কাছে ঋণী, বেগম খালেদা জিয়ার কাছে ঋণী, রংপুর বিএনপির কাছে ঋণী, রংপুর তারেক রহমানের কাছে ঋণী, যিনি আমাদের খোঁজ দিয়েছেন, আমাদের বিপদে আমাদের পাশে ছিলেন। আবু সাইদ জীবন দিয়েছে, সঙ্গে সঙ্গে উনি রংপুর নেতা কর্মীর সাথে কথা বলেছেন, আন্দোলন সংগ্রামের কথা বলেছেন, আন্দোলন সংগ্রামে উনি মানুষকে উজ্জীবিত করেছেন। তারপরে উনি 31 দফা দিয়েছেন দেশের উন্নয়নের জন্য। বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশের উন্নয়ন করবে, কোন সরকার নির্বাচনে যাওয়ার আগে বিরোধী দলে থাকতে ক্ষমতায় যে কিভাবে দেশ উন্নয়ন করবেন দিতে পারে না, কোনো দল দিতে পারে না। কিন্তু দিয়েছেন বিএনপি, দিয়েছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান। 31 দফার উনি রূপকার, 31টি দফা দিয়েছেন। প্রত্যেকেই বলে প্রত্যেকটি দফায় বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, বাংলাদেশকে নতুনভাবে পরিচয়ের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন একটি দেশ গড়ার জন্য যিনি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন তিনি তারেক রহমান। যার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, যার দিকে 20 কোটি মানুষ তাকিয়ে আছে, বাংলাদেশ যার দিকে তাকিয়ে যে নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে, সবার আগে, সবার আগে বাংলাদেশ যিনি বলেছেন, অর্থাৎ বাংলাদেশে শহীদ জিয়া দেশের জন্য যুদ্ধ করেছেন। এই দেশকে মঙ্গাবৃত বাংলাদেশকে ঝুলিবির তলাবিহীন ঝুড়িবির এই তলাবিহীন বাংলাদেশকে খাদ্য সংসম্পন্ন করে উন্নত করেছেন জিয়াউর রহমান। যে নিরক্ষর জাতিকে, যে অবহেলিত মা বোনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার এই উত্তরসূরি আমাদের আগামী দিনে আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন চিন্তাধারায় উনি যে কাজ করছেন, উনি যেভাবে দেশের জন্য স্বপ্ন দেখেছেন, মানুষকে স্বপ্ন দেখেছেন, সকল নেতাকর্মীকে স্বপ্ন দেখেছেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নতুন দেশ গড়ার জন্য, নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি সেই বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়াবেন। নতুন বাংলাদেশ একটি দফার আলোকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তিনি বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমি মনে করি বাংলাদেশে আজকে রংপুর বিভাগের 33টা আসনের নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ উপস্থিত, আজকে সকল নেতাকর্মী বিএনপি সহ নেতাকর্মী উপস্থিত, সকলে আমরা অধীর আগ্রহে যে নেতাদের অপেক্ষা করছি উনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমরা তার বক্তব্য শুনে বিদায় নেব। আগামী নির্বাচনে 12 তারিখে সারাদিন ধানের শীষে সকলে ভোট দিন, জয়যুক্ত করে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপিকে সরকার গঠন করে সহায়তা করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া আমাদের প্রাণের দেশনেত্রী অমর হোক। আগামী দিনে বাংলাদেশের নতুন বাংলাদেশে গড়ার উপকার আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, রংপুর বিভাগ বিএনপির সহ নেতাকর্মী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখার জন্য আহ্বান করছে পঞ্চগড় 1 আসনের ধানের শীষের সংসদীয় পদপ্রার্থী জনাব ব্যারিস্টার নওশাদ জমিরকে। বক্তব্য রাখার জন্য আহ্বান করছে জনাব ব্যারিস্টার নওশাদ জমিরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি, সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ধানের শীষের প্রতীকের পদপ্রার্থী আমাদের ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট রংপুর বিভাগীয় এবং রংপুর জেলা নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। (1971) সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে দিক নির্দেশনা দিয়েছিলেন যে আমি স্বাধীনতার ঘোষণা করছি, সেই একইভাবে 1991 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন ওদের হাতে আছে গোলামির জিঞ্জির, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। আজকে আমাদের নলনেতা জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে একটি দর্শন উপহার দিয়েছেন, সেটার নাম সবার আগে বাংলাদেশ। সবার আগে, ভাই বাংলাদেশটা তো জোরে বলতে হবে, নাহলে তো মনে হচ্ছে ঘুমাচ্ছেন। সবার আগে, ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ কেবল একটা স্লোগান নয়, সবার আগে বাংলাদেশ একটা ফিলসফি, একটা দর্শন। এই দর্শন দিয়ে জনাব তারেক রহমান বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের মানুষের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ এক ও অভিন্ন, এবং বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হলেই বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়। যেখানে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হয় না, সেখানে বাংলাদেশেরও স্বার্থ রক্ষা হয় না। এই কারণেই সবার আগে বাংলাদেশ, যে কোনো কর্মকাণ্ডের আগে বাংলাদেশের স্বার্থকে, বাংলাদেশের মানুষের স্বার্থকে সামনে রাখার নামই হচ্ছে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশে জবাবদিহিতামূলক সরকারের পুনঃপ্রতিষ্ঠা। সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা। সবার আগে বাংলাদেশ মানে মিথ্যা মামলায় মানুষকে জর্জরিত হতে হবে না, সেই প্রতিশ্রুতি। সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি।
এটাই হচ্ছে সবার আগে বাংলাদেশ। আজকে আমরা ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর বাংলাদেশ কিরকম হবে এবং আগামীর বাংলাদেশের মানুষের স্বার্থ কিভাবে রক্ষিত হবে, কারা রক্ষা করবে। আজকে বাংলাদেশের মানুষ সামনের যেই দিনগুলোর দিকে তাকিয়ে আছে, সেই দিনগুলোতে আমাদের নেতা তারেক রহমান যেই দর্শন দিয়েছেন, যে 31 দফা দিয়েছেন, যে 180 দিনের কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিগুলোর মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড নয়, বাংলাদেশ তার মানুষের সমষ্টি। এই জন্যই সবার আগে বাংলাদেশ। এই দর্শনকে ধারণ করে, এই দর্শনকে লালন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সে কারণেই যেই কর্মসূচিগুলো আমাদের আছে, এই কর্মসূচিগুলোর মাধ্যমেই বাংলাদেশের মানুষের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ একই সঙ্গে একইভাবে রক্ষিত হবে ইনশাআল্লাহ। যেই কর্মকাণ্ডগুলো আমরা দিয়েছি, সেই কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের এই কর্মকাণ্ডগুলো আজকে সারা বিশ্বে সমাদৃত হচ্ছে। আমি খুব বেশি দূর যাব না, আমি কেবল দুটা উদাহরণ আপনাদের সামনে দিব। স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের দেশে চিকিৎসা এবং চিকিৎসককে পাওয়া একটা অনেক বড় সমস্যা। আজকে আমাদের নেতা তারেক রহমান যেই ঘোষণা দিয়েছেন যে তিনি একটা জেনারেল প্র্যাকটিশনার সিস্টেম চালু করতে চান। একটা জেনারেল প্র্যাকটিশনার সিস্টেমটা কি, আমি সহজভাবে বলি, আপনার ডাক্তার। আমরা যেই কর্মসূচি দিয়েছি সেটার নাম ধরে নিতে পারেন আপনার ডাক্তার। এই আপনার ডাক্তারের মানে হচ্ছে যে আমরা প্রত্যেকে, বাংলাদেশের প্রতিটি নাগরিক একজন ডাক্তারের সঙ্গে আমাদের নিবন্ধন থাকবে, যাতে আমাদের কোনো সমস্যা হলে আমরা সেই ডাক্তারের কাছে যেতে পারি। তিনি আমাদেরকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে না, আমাদের পরবর্তীতে কি করতে হবে সেইটা তারা বলতে পারবেন। এবং আমাদের এই যে একটা কর্মসূচি, এই কর্মসূচির ফলে বাংলাদেশের মানুষের চিকিৎসার যে সমস্যা, একটা ডাক্তার পাওয়া যায় না, সেই সমস্যার অতি সহজে ইনশাআল্লাহ সমাধান হবে। আজকে আমাদের স্লোগান হচ্ছে বিনা চিকিৎসায় মৃত্যু নয়, বিনা চিকিৎসায় মৃত্যু নয়। এর মানে হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমাদের বেকারত্ব দূর করার জন্য আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে স্বাস্থ্য তথ্য ভাণ্ডার। এই স্বাস্থ্য তথ্য ভাণ্ডারে বাংলাদেশের সকল মানুষের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য থাকবে। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, তারা দেখতে পাবে যে আপনার এর আগে স্বাস্থ্যের কি অবস্থা ছিল এবং সেই অনুযায়ী তারা সামনের দিকের আপনার চিকিৎসা কি ধরনের হওয়া উচিত সেই কাজগুলো তারা বলতে পারবেন এবং করতে পারবেন। আরও একটা উদাহরণ দিচ্ছি, বেকারত্ব দূরীকরণ। এই বেকারত্ব দূর করার জন্য যে বিভিন্ন কর্মসূচিগুলো আমরা নিয়েছি, আমাদের দলনেতা জনাব তারেক রহমান যে এই কর্মসূচিগুলো দিয়েছেন, তিনি যেমন বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের আরও একটা অংশ হচ্ছে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণ। এবং এই বেকারত্ব দূরীকরণের জন্য তিনি বলেছেন যে কারিগরি শিক্ষা আমাদের সারা দেশে তিনি ছড়িয়ে দিবেন। এই কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের দেশের ছেলেমেয়েরা স্বাবলম্বী হবে। একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি বিদেশি ভাষা আমাদেরকে শেখার জন্য উৎসাহিত করবেন। এই বিদেশি ভাষা শেখার কারণ যে আমাদের দেশ একটা 20 কোটি মানুষের দেশ। এই দেশের শুধু দেশের ভিতরেই কর্মসংস্থান না, আমরা দেশের বাইরেও মানুষের কর্মসংস্থান চাই। এবং সেই কারণেই আমাদের একই সঙ্গে
একদিকে যেমন কারিগরি শিক্ষা নিতে হবে, আরেকদিকে তেমন ভাষা শিক্ষা নিতে হবে। ইংরেজি, আরবি, স্প্যানিশ, ফ্রেঞ্চ আরো বহু এরকম ভাষা আছে, যে এই ভাষাগুলো আমরা যদি রপ্ত করতে পারি পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের ছেলেমেয়েরা কাজ পাবে এবং আমাদের বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেবের এই যে দূরদর্শী কর্মসূচি, এই যে ভিশনারি একটা কর্মসূচি, এই সব কর্মসূচি ইনশাআল্লাহ বাংলাদেশকে আগামীতে ইতিহাসের যে রেলগাড়ি, এই ইতিহাসের রেলগাড়ির সহজ রাস্তায়, সঠিক রাস্তায় ইনশাআল্লাহ উঠাবে। আমাদের হাতে, বিএনপির হাতে, বাংলাদেশের কারো হাতে কোনো জাদুর কাঠি নাই, কিংবা আমাদের আলাউদ্দিনের কোনো চেরাগ নাই, কিন্তু আমাদের আপনাদের কাছে প্রতিশ্রুতি আছে যে আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী তাদের জীবন দিয়ে, সমস্ত পরিশ্রম দিয়ে, সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান যেই কর্মসূচিগুলো দিয়েছেন, সেই কর্মসূচিগুলো দিয়ে, সেই কর্মসূচিগুলোকে পালন করে ভবিষ্যতের বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ রচনা করব। আমরা যেই বাংলাদেশকে রচনা করতে চাই, সেই বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নত দেশ হিসাবে ইনশাআল্লাহ পরিচিত হবে। আজকে বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচিত করেছে। একই সঙ্গে আমরা চাই বাংলাদেশের এমন একটা দেশ হোক, যেই দেশের শুধু পোশাক শিল্প নয়, শিক্ষা, বিজ্ঞান, স্বাস্থ্য সব ক্ষেত্রে এমনভাবে পরিচিত হোক যাতে সারা বিশ্ব বাংলাদেশকে একটা উন্নত দেশ হিসেবে পরিগণনা করতে পারে। এবং সেটাই হচ্ছে সবার আগে বাংলাদেশ, এবং সেটাই হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের যে বিভিন্ন কর্মসূচি, সেগুলোর অংশ। আমি আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই, আপনারা প্রত্যেকটা মানুষ এইখানে যখন একটি ভোট দিবেন, একটি ভোট বাংলাদেশের আগামীর ইতিহাসকে রচনা করবে। আমাদের ইতিহাসকে আমরা যদি ঠিক দিকে প্রবাহমান করতে চাই, আমরা যদি চাই যে বাংলাদেশের ইতিহাসকে, আপনি ইতিহাসের একজন অংশীদার হবেন, আপনি ইতিহাস রচনা করবেন, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দলনেতা তারেক রহমান যে কর্মসূচিগুলো দিয়েছে, সেই কর্মসূচিগুলোর প্রতি সাড়া দিয়ে আমাদের সারা দেশে এমনভাবে কাজ করতে হবে যাতে ইনশাআল্লাহ একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এইটা বলতে চাই যে আমরা আজকে যারা এখানে আছি, আমরা জানি যে আমাদের নেতা তারেক রহমান বিভিন্ন সময় বিভিন্ন যেই কর্মসূচিগুলো আমাদের দিয়েছিলেন, তার মধ্যে তিনি আরো একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে, দেখেন আমি বারবার দর্শনের কথা বলছি এই জন্য যে তিনি যে গভীর চিন্তাগুলো করেছেন, এই গভীর চিন্তাগুলোর ফলশ্রুতিতে ভবিষ্যতের বাংলাদেশের একটা কেবল মানচিত্র নয়, ভবিষ্যতের বাংলাদেশের একটা চিত্র সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। আমাদের নেতা বলেছিলেন তিনি একটা রেইনবো নেশন বা একটা রংধনু জাতি তৈরি করতে চান। এই রংধনু জাতি তিনি এই জন্য বলেছিলেন, এই দেশ একজন হিন্দুর, এই দেশ একজন মুসলমানের, এই দেশ একজন খ্রিস্টানের, এই দেশ একজন বৌদ্ধর, এই দেশ একজন চাকমার, একজন গাড়োর, একজন সাঁওতালের, একজন মারমার, সবাই মিলেই বাংলাদেশ। এবং সেজন্যই তিনি বলেছিলেন যে আমরা একটা রংধনু জাতি আমরা তৈরি করতে চাই। এই রংধনু জাতি তৈরি হলে বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশের সবার সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা দেয়াই হচ্ছে এই রংধনু জাতির একটা বৈশিষ্ট্য। সবার অধিকারকে নিশ্চিত করা এবং সবাইকে সামনের দিকে, অর্থনৈতিক মুক্তির দিকে, রাজনৈতিক মুক্তির দিকে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের এই রংধনু জাতি এবং সবার আগে বাংলাদেশের প্রত্যয়। আজকে একটা জবাবদিহিতামূলক সরকারের
কি পরিমাণ প্রয়োজন সেটা আমরা বারবার দেখতে পেয়েছি। বাংলাদেশের ইতিহাসকে বিভিন্ন সময় গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং গণতন্ত্র ব্যাহত হওয়ার ফলে আমাদের উন্নয়ন ব্যাহত হয়েছে। কারণ একটা জবাবদিহিতামূলক সরকার না থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয় না এবং এই কারণেই একটা জবাবদিহিতামূলক সরকারের প্রয়োজন। জবাবদিহিতামূলক সরকার সারা পৃথিবীতে আজকে বিশ্বে যে আপনার ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক যে প্রক্রিয়া চলছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল কথাই হচ্ছে জবাবদিহিতামূলক সরকার এবং পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার অথবা শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর। আজকে আমাদের যেই জবাবদিহিতামূলক সরকারের অভাব ছিল, সেই কারণেই কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকমের সিন্ডিকেট হয়েছে, আমাদের দেশের ব্যাংক লুট হয়েছে, আমাদের দেশে দুর্নীতি হয়েছে, আমাদের দেশে মানুষ অভাবের মধ্যে ছিল, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু আমরা কাউকেই প্রশ্ন করার কোনো সুযোগ আমাদের কখনো ছিল না এবং সেই কারণেই জবাবদিহিতামূলক সরকারের এত প্রয়োজন। যে একটা জবাবদিহিতামূলক সরকার থাকলে, একটা দেশে গণতন্ত্র থাকলে, সরকারের সঠিক সময় সঠিকভাবে পরিবর্তন হলে, শান্তিপূর্ণভাবে পরিবর্তন হলে, নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হলে যে গণতন্ত্র স্থায়ী থাকে, সেই গণতন্ত্রকে আমরা যদি ত্বরান্বিত করতে পারি তাহলে পরেই একটা দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটে। সেজন্যই আমাদের নেতারা, আমাদের তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান যে আরও যে কর্মসূচিগুলো দিয়েছিলেন, আমাদের 2018 ইশতেহারেও এই কর্মসূচিগুলো ছিল। এখন তিনি আবার বলেছেন যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য আমরা আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন করতে চাই। আজকে আমাদের নেতার দিকে দেখেন, আমাদের নেতা এমন একজন মানুষ, তিনি যদি চাইতেন এই নির্দলীয় সরকারের ব্যবস্থা, তিনি কিন্তু আর নাও চাইতে পারতেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা বিশ্বাস করে যে আমাদের গণতন্ত্রকে ধরে রাখতে হবে। এই দেশের গণতন্ত্র যদি আমরা ধরে রাখতে পারি তাহলে পরেই এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি হবে এবং সে কারণেই যে কোনো নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য তিনি আবার বলেছেন যে আমরা বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন করতে চাই। কারণ এর ফলে বাংলাদেশের মানুষ তাদের যে ভোটাধিকার হরণ করা হয়েছিল, বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার ছিল না, সেই ভোটাধিকার তারা আবার ফেরত পাবে। আপনাদের এই মাঠে আগে আমরা একবার বলেছিলাম, যখন একটা সরকার এমন হয়ে যায় যে দেশের মানুষের উপরে উৎপীড়ন করে, তখন সেই দেশের মানুষের একটা অধিকার হয়ে যায় সেই সরকারকে উৎখাত করার। আজকে বাংলাদেশ ইতিহাসের সেই সন্ধিক্ষণে এসেছে যখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশের গণতন্ত্রটা আমাদেরকে সমুন্নত রাখতে হবে। সেই কারণেই আমাদের নেতা তারেক রহমান কেবল এই কথা বলেই ক্ষান্ত হননি যে তিনি একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করবেন, তিনি একই সঙ্গে এটাও বলেছেন যে আগামীতে তিনি যদি ইনশাআল্লাহ আগামীতে বিএনপির যে কর্মসূচি তাতে আছে যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। এটা একটা অত্যন্ত লিবারেল, অত্যন্ত একটা উদারপন্থী একটা ব্যবস্থা। এই উদারপন্থী ব্যবস্থা থাকলে পরেই একটা দেশের ক্রমবর্ধমান উন্নয়ন সম্ভব। আজকে আমরা 20 কোটি লোকের দেশ, এই দেশে জনাব তারেক রহমান চান যে বাংলাদেশের নেতৃত্ব বিকশিত হতে থাকুক এবং সেই কারণেই তিনি বলেছেন যে আমরা এখানে দুবারের বেশি প্রধানমন্ত্রিত্ব চাই না। এবং সেই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি
যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নিয়মগুলোকে মেনে নিয়েছে। আমাদের সম্মানিত মহাসচিব আমাদেরকে বলেছেন যে আমাদেরকে যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তরে তার পক্ষে ভোট দিতে। এটার কারণ হচ্ছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশকে গঠন করতে গেলে আমাদের অবশ্যই একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করে বাংলাদেশের গণতন্ত্রকে চিরস্থায়ী করে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে, রাজনৈতিক মুক্তির দিকে ঠেলে দিয়ে তারপরেই আমরা নিশ্চিত করতে পারবো যে বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা বিশ্বাস করে যে বাংলাদেশের গণতন্ত্রই একমাত্র মুক্তির পথ এবং সামনে এগোবার পথ। আমরা বারবার আমাদের নেতারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা দেশের ক্লান্তির অগ্নে সব সময় হাল ধরেছেন এবং সেই একইভাবে আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের হাল ধরতে যাচ্ছেন। ইনশাআল্লাহ তিনি যদি বাংলাদেশের হাল ধরেন, বাংলাদেশের আগামীর ইতিহাস ইনশাআল্লাহ এমন হবে যে বাংলাদেশের মানুষকে সারা পৃথিবী সম্মান করবে। আপনারা যদি আগামীর ইতিহাসের অংশ হতে চান তাহলে পরে অবশ্যই আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের দলের কর্মসূচিগুলোকে স্থায়ী করার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে একটা উন্নত বিশ্বের অংশ হিসেবে পরিচিত করার জন্য, বাংলাদেশের সব কিছুকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশের নেতার আগমনে আমরা তাকে জানাতে চাই যে রংপুরবাসী, এই রংপুর বিভাগের অধিবাসীরা তারা মনে করে যে আজকে আমাদের নেতার এই মাঠে আসা এবং সবার উপস্থিতি তাকে বলে দিবে যে আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আমাদের একটা উন্নত বাংলাদেশ, যেই বাংলাদেশে আমাদের সবার অধিকার সমানভাবে প্রতিফলিত হবে। আমরা আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশের অধিকার, বাংলাদেশ যে ভোটগুলো জাতিসংঘ থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে দিয়েছে, সেই ভোটগুলোতে বাংলাদেশের অধিকার সব সময় সমুন্নত হয়নি এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি একটি স্বাধীন নীতি হিসেবে বিবেচিত হয়নি। কাজেই আমাদের আগামী দিনের নেতাকে, আমাদের আগামী দিনের বাংলাদেশকে, আগামী দিনের পররাষ্ট্র নীতিকে, আমাদের আগামী দিনের যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য এবং আমাদের আন্তর্জাতিক বিশ্বে আমাদের অধিকারকে জাতিসংঘের একটা সদস্য দেশ হিসেবে সারা পৃথিবীতে আমাদের পররাষ্ট্র নীতিকে পরিচিত করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ধানের শীষে অবশ্যই ভোট দিবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সহ বাংলাদেশের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ করে দিবে। ইনশাআল্লাহ আগামীতে আমাদের দেশের শুধু যেই পররাষ্ট্র নীতি সেটাই নয়, আমাদের দেশের কৃষি নীতি থেকে আরম্ভ করে, আইনের শাসন থেকে আরম্ভ করে, আমাদের যুব উন্নয়ন নীতি থেকে আরম্ভ করে
আমাদের নারী উন্নয়ন নীতি থেকে আরম্ভ করে, আমাদের শিক্ষানীতি থেকে আরম্ভ করে, আমাদের ডিফেন্স বা আমাদের যেটা প্রতিরক্ষা নীতি থেকে আরম্ভ করে, আমাদের যে গৃহ নির্মাণ, আমাদের যে হ্যাবিটাট বাসস্থান নীতি থেকে আরম্ভ করে, আমাদের সমস্ত শিল্পনীতি থেকে আরম্ভ করে যে এই নীতিগুলো আছে, এই সকল নীতির প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রেখে ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সহ অবশ্যই ইনশাআল্লাহ বিজয়ী করবে। কি আপনাদের কি মনে হয়? আমি বিশ্বাস করি আজকে আপনারা যেখানে উপস্থিত আছেন, আপনারা শুধু এখানকার রংপুর বিভাগের জন্য নয়, আপনারা সারা বাংলাদেশকে আজকে একটা মেসেজ দিবেন, একটা বার্তা দিবেন যে আমরা ইতিহাসের সাক্ষী হতে চাই। আমরা চাই একটি ভোট আমরা এমনভাবে প্রয়োগ করব, একটি ভোট বাংলাদেশের ইতিহাসকে রচনা করবে। আপনার একটি ভোটের যে ক্ষমতা, আপনার একটি ভোটের ক্ষমতা যখন সমষ্টিতে রূপান্তরিত হবে, তখনই এটা হবে ইতিহাস। একটি ভোট তৈরি করবে ইতিহাস। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ, এটাই হচ্ছে 12 তারিখের নির্বাচন। এবং সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আগে যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছিল, এর আগে যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছিলেন, এই একইভাবে আমাদের দেশের আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষ আবার বিএনপিকে এবং তারেক রহমানের প্রতি আস্থা রেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং বাংলাদেশের উন্নয়নকে ক্রমবর্ধমান এবং ত্বরান্বিত করবে। আমাদের দেশের, আমরা একটা 20 কোটি লোকের দেশ, এই দেশের যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য একটি অভিজ্ঞ দল দরকার, যারা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং সেই কারণেই এই অভিজ্ঞতা সম্পন্ন যে ব্যক্তিগুলো আপনাদের সঙ্গে এখানে সামনে বসে আছেন, তাদের প্রতি আস্থা রেখে এবং আমাদের দলনেতার প্রতি আস্থা রেখে আমাদের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নীতিগুলো ছিল সেগুলোকে সামনের দিকে ধরে রাখার জন্য এবং শহীদ জিয়ার যে 19 দফা, সেই 19 দফাকে ধরে রাখার জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আমাদের সামনের দিনের যে প্রতিশ্রুতিগুলো সেগুলোকে বাস্তবায়নের জন্য আমি বিশ্বাস করি আমরা আগামী 50 বছর পরে, আগামী 100 বছর পরে বাংলাদেশের মানুষ যখন ইতিহাস লিখবে, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ যখন বাংলাদেশকে নিয়ে যখন গবেষণা করবে, তখন তারা দেখবে এবং জানবে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ যে ইতিহাস তৈরি করেছিল, বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের প্রতি আস্থা রেখেছিল, বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখেছিল এবং সেই আস্থার ফলে বাংলাদেশের ইতিহাস পাল্টে যায়। একটা গণতান্ত্রিক বাংলাদেশের শুভ সূচনা হয়, একটা অর্থনৈতিক মুক্তির বাংলাদেশের শুভ সূচনা হয়। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে যে পররাষ্ট্রনীতি দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া যে পররাষ্ট্রনীতি দিয়েছিলেন, আমাদের জনাব তারেক রহমান যে পররাষ্ট্রনীতির কথা আমাদেরকে বলেছেন, সেগুলোর ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের ভবিষ্যৎকে, এইটা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানের কাজ করে ভবিষ্যতের জন্য আমাদের দিক নির্দেশনা ঠিক করতে হবে। আজকে আপনি যা করবেন, আপনি যে ভোট দিবেন, সেই ভোট আগামী দিনের
ইতিহাসকে রচনা করবে। আমরা চাই যে আমরা আজকে এমনভাবে ভোট দিব যে সেই ভোটটা আপনার একটি ভোট আগামী দিনের ইতিহাসকে তৈরি করবে। সেই উদ্দেশ্যে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আজকে যারা এখানে এতক্ষণ সারাদিন এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, আমাদের নেতা প্রায় আমাদের কাছে চলে এসেছেন। আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাই, আমরা সবাই বাহির দেশের লোক, সারা বাংলাদেশের লোকজন আমাদেরকে বাহির দেশের লোক হিসেবে জানে। এই বাহির দেশের লোকেরা আমাদের নেতা তারেক রহমানকে বলে দিবে যে বাহেরা সঠিকভাবে ভোট দিতে পারে, বাহেরা সঠিকভাবে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে পারে। আমরা বাহির দেশের লোকরা সঠিকভাবে ভোট দিয়ে আগামীর ইতিহাস রচনা করতে পারি। আমি আপনাদেরকে বলতে চাই, এই দেশে আমাদের অনেক বাহে আছেন, কিন্তু আমাদের সবচেয়ে বড় বাহে সম্ভবত আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর। এই দুই বাহে যতদিন আমাদের সঙ্গে এখানে আছেন, ইনশাআল্লাহ আমাদের চিন্তার কোনো কারণ নাই। আগামীর যে পথ, বিএনপির আগামীর পথ ইনশাআল্লাহ অনেক সুন্দর এবং সাবলীল। সামনের দিনে আমরা যে দিকে এগিয়ে যাচ্ছি, যে ইতিহাস আমরা রচনা করতে যাচ্ছি, সেই ইতিহাসকে স্বাগতম জানানোর জন্য আজকে আমাদের এইখানে আসা। এবং এই কারণেই আপনারা মনে রাখবেন যে বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান, যেমন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে শিক্ষাকে অবৈতনিক শিক্ষা করে এই দেশের ইতিহাসকে পাল্টে দিয়েছিলেন, জনাব তারেক রহমানের যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো বাংলাদেশের ইতিহাসকে ইনশাল্লাহ পাল্টে দিবে এবং বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যেই পদক্ষেপগুলো আছে, সেই পদক্ষেপগুলো আমরা সবাই মিলে যদি ধারণ করি, তাহলে আজকে বাংলাদেশের ইতিহাস ইনশাল্লাহ অবশ্যই পাল্টে যাবে। আজকে আমি জানি যে আপনারা সামনে এখানে অপেক্ষা করছেন। আমাদের নেতা এখন যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ চলে আসবেন। আমাদের নেতার আগমনে আমরা ইনশাল্লাহ তাকে সবাই স্বাগত জানাবো এবং আমরা তার প্রতি আস্থা জানাবো, তার দলের প্রতি আস্থা জানাবো। আমরা বিশ্বাস করি যে আচ্ছা, আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ বাংলাদেশ উন্নয়নের কোন নেতা আছে? রংপুর উন্নয়নের নেতা আছে? আরে কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক। সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। রংপুর উন্নয়নের কোন নেতা আছে? ধানের শীষের কোন নেতা আছে? আগামী বাংলাদেশ গড়াবে কোন নেতা আছে? কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। ধানের শীষের তারেক। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে?
ধানের শীষে এই বাংলাদেশ উন্নয়নের কোনো নেতা আছে? নতুন বাংলাদেশ গড়াবে কোনো নেতা আছে? সবার আগে বাংলাদেশ গড়াবে কোনো নেতা আছে? কোন নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক প্রিয় উপস্থিতি, আপনারা যার জন্য দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন, আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতা আপনাদের সাথে কথা বলবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, জননেতা জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, আপনারা মঞ্চের সামনে যারা আছেন অনুগ্রহ করে আপনারা একটু শৃঙ্খলা মেনটেন করবেন। এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট ৩ সংসদীয় আসনের ধানের শীষের পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু। বক্তব্য রাখবেন অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক রংপুর বিভাগীয় নির্বাচনী সভার সেনাসপদ সভাপতি জনাব শামসুজ্জামান শামু, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ, যাকে ঘিরে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ উজ্জীবিত, আনন্দিত, অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর এম জাহিদ সহ প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নির্বাচন চলমান, হাটে বাজারে দোকানে বিয়ে বাড়িতে আলোচনা হচ্ছে একটি, কোন দলে ভোট দিব, কোন ব্যক্তিকে ভোট দিব, কোন মার্কাকে ভোট দিব। তিনটি প্রশ্নের মধ্যে প্রথম বলতে চাই সেই দল যে দলের জন্ম দিয়েছেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং বাংলাদেশের একমাত্র নাম্বার 1 দল হলো বিএনপি, আর আমাদের বর্তমান নেতা তারেক রহমান। সেদিক থেকে আমরা মনে করি সব দলের চেয়ে সবচেয়ে যোগ্যতম নেতা হলো তারেক রহমান। এখন হলো মার্কা, নৌকা বাতিল, লাঙ্গল চলে না, পাওয়ার টিলার ট্রাক্টর দখল করে নিয়েছে, হাত পাখা চলে না, ফ্যান ঘুরে সবারে বাসায়, দাড়ি পাল্লার ওজনের ঘাটতি জন্য ডিজিটাল পাল্লা আসছে বাংলাদেশে, থাকে শুধু ধানের শীষ। কিয়ামত পর্যন্ত মানুষের আহারের চাহিদা থাকবে,
ততদিন ধানের শীষ থাকবে প্রতিটি মানুষের প্রয়োজনে। প্রিয় নেতা, আপনি জানেন আমাদের রংপুরের মানুষ তিস্তা নদীর করাল গ্রাসে ক্ষত বিক্ষত। আপনি আমাদের জাগোবাহে তিস্তা আন্দোলনে এসেছিলেন, বলেছিলেন যে বিএনপি যদি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে পারে তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সুতরাং সেই স্লোগানটা আমরা ধরতে চাই, জাগোবাহে। এই 2 কোটি মানুষের আওয়াজ, এই একটি পরিকল্পনার মাধ্যমে বৃহত্তর রংপুর নয়, গোটা রংপুর বিভাগের 2 কোটি মানুষের জীবন রক্ষা হবে। আমার প্রিয় নেতার কাছে আমরা সেটাই আশা করি, এই একটি পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থান সহ তিস্তা পরের দীর্ঘদিনের মানুষের দুঃখ ঘোচাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় স্থায়ী কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য দিনাজপুর 6 সংসদীয় আসনের ধানের শীষের পদপ্রার্থী জনাব ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জনাব ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত সংগ্রামী মহাসচিব সহ বিভিন্ন কনস্টিটিউয়েন্সি থেকে ধানের শীষ সহ খেজুর গাছ দিয়েও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই সমস্ত প্রতিদ্বন্দ্বিতাকারী সম্মানিত সদস্যগণ, সামনে বসা রংপুরের এই বিশাল ঈদগাহ ময়দানে উপস্থিত আমার ভাই ও বোনেরা, সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আজকে রংপুরের মানুষ ইতিহাস সৃষ্টি করেছে। যে ভাবে মানুষের জোয়ার উঠেছে ঈদগাহ ময়দানে শুধু নয়, সেই গোবিন্দগঞ্জ থেকে রংপুর শহর অবধি, তাতে বোঝাই যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি রংপুরে ধানের চাষ হবে ইনশাআল্লাহ। এবং রংপুরের মানুষ ৭৯-র মতো আবারও ইতিহাস সৃষ্টি করবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই রংপুরের ৩৩টি আসনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসনে ধানের শীষ বিজয়ী হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জামর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক। জনাব তারেক রহমান সহ সকল উপস্থিত জনতাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত তয়্যবা দান করুক। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঠাকুরগাঁ 1 সংসদীয় আসনের ধানের শীষের পদপ্রার্থী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, যিনি আমাদেরকে আগামী দিনগুলোতে বাংলাদেশকে
একটা উন্নত দেশে পরিণত করবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, বাংলাদেশের মানুষকে সামনে নিয়ে। বন্ধুগণ, আমি কথা বলবো না, কারণ গলা একদম নষ্ট হয়ে গেছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এখন আমাদের দিশারি, আমাদের কান্ডারি। তিনি আমাদেরকে পথ দেখাবেন, পথ দেখিয়েছেন। তিনি নির্বাসিত অবস্থা থেকে ফিরে এসে আমাদেরকে প্রথম যে কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। ওই পরিকল্পনা তিনি আপনাদের সামনে বলবেন। সারা বাংলাদেশ আজকে তার সেই পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা এখন অপেক্ষা করে আছি 12 তারিখে জনগণের নির্বাচনের মধ্য দিয়ে, তাদের মতামতের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন নেতাকে এই বাংলাদেশের নেতৃত্ব প্রদান করব। কিন্তু বন্ধুগণ, সাবধান, চক্রান্ত হচ্ছে। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। তাই বন্ধুগণ, এখন প্রয়োজন নেতৃত্ব, এবং সেই নেতৃত্ব হচ্ছে তারেক রহমানের নেতৃত্ব, অন্য কোনো নেতৃত্ব নেই। আর মার্কা কি? এত আস্তে বললে হবে না। মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? খালেদা জিয়ার মার্কা কি? জিয়াউর রহমানের মার্কা কি? আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন যার অপেক্ষায় রংপুর, যার অপেক্ষায় আগামী বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা, যার প্রতি বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। মার্কাটা কি? মার্কাটা কি? তারেক রহমান এবার বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী রংপুর বিভাগের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত প্রিয় রংপুর বিভাগের অধিবাসীবৃন্দ, মঞ্চে উপস্থিত যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ধানের শীষের প্রার্থীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত মা বোনেরা, মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? কিন্তু আমরা চাই আপনাদেরকে আরো ভালো রাখতে ইনশাআল্লাহ। এই বিভাগের মানুষকে আমরা আরো ভালো রাখতে চাই। থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই রংপুর হচ্ছে আবু সাইদের পবিত্র রক্তে মিশানো মাটি। কাজেই যেই ত্যাগ আমরা জুলাই আন্দোলনে দেখেছি, সেই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। আমাদেরকে যে কোনো মূল্যে সেই ত্যাগের মূল্যায়ন করতে হবে। কিন্তু কিভাবে আমরা আবু সাইদের সেই জীবন উৎসর্গ, সেই ত্যাগকে আমরা মূল্যায়ন করব? আমরা তাদের সেই ত্যাগকে, আবু সাইদ সহ যে 1400 ব্যক্তি শহীদ হয়েছে, যে 1400 ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর ত্যাগের মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে, যার জন্য আবু সাইদ সহ আরো হাজারো মানুষ জীবন উৎসর্গ করে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা,
আমি বিশ্বাস করি, অনেক মানুষ বলে যে রংপুর এলাকা, এই এলাকা সহ পুরা রংপুর বিভাগের যে জেলাগুলো বলে যে গরিব অঞ্চল, কিন্তু আমি বিশ্বাস করি এই অঞ্চল হচ্ছে অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। শুধু দরকার সঠিক পরিকল্পনা, শুধু দরকার সঠিক ব্যক্তির, শুধু দরকার সঠিক নেতৃত্বের, তাহলেই এই বিভাগের আমরা আমূল পরিবর্তন করতে পারবো। কিন্তু সেই আমূল পরিবর্তন করতে হলে ওই যে বললাম সঠিক ব্যক্তি এবং সঠিক নেতৃত্ব দরকার। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে আমরা যদি দেখি নিকট অতীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে আসার সময় দেখলাম যে বড় ধানের প্রস্তুতি চলছে। শহীদ জিয়া এই দেশের শাসনভার গ্রহণ করার আগে এখানে বড় ধান হতো? মুরব্বীরা আছে জানবেন, ইয়াং ছেলেপেলে যারা আছে তোমরা হয়তো জানবে না, কিন্তু মুরব্বীরা জানে হতো না। এটি শহীদ জিয়ার অবদান, অর্থাৎ ফসল, বাড়তি ফসল শুরু হয়েছে। প্রিয় ভাই বোনরা, একইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন সেই সময় আমরা দেখেছি যে এই অঞ্চলের সবচাইতে বেশি সংখ্যক মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু বিগত 16 বছর ধরে আমরা দেখেছি যে আরও যতগুলো মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল তথাকথিত উন্নয়নের নামে লুটপাট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। ফলে নতুন মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রা টিকে থাকার জন্য নতুন ব্যবসা বাণিজ্য, মিল, কলকারখানা কোনো কিছু এইখানে করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় একটু আগে আমি আবু সাইদের বাড়ি থেকে আসলাম। আমি নিজেও জানতাম না যে সেইখানেও পর্যন্ত কয়লা আছে। আমি জানতাম দিনাজপুরে কয়লা আছে, কিন্তু আজ আমি শুনলাম যে সেখানেও কয়লা আছে। এই কয়লা যদি আমরা উত্তোলন করতে পারি, এই কয়লা দিয়ে আমরা অনেক কিছুর পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জানি এই অঞ্চল হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। এই দেশের এই এলাকার মানুষ, ম্যাক্সিমাম মানুষ কৃষি কাজের সাথে জড়িত, এবং সেজন্যই আমরা দেখেছি যে বিগত 16 বছর যাবৎ সমাজের সব শ্রেণী পেশার মানুষের সাথে সাথে আমাদের কৃষক ভাইরাও কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কিভাবে কৃষিজাত পণ্যদ্রব্যের দাম মূল্য বৃদ্ধি হওয়ার ফলে কৃষকদেরকে বিভিন্ন সময় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এবং সেই কারণেই আমরা হিসাব নিকাশ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 তারিখে ইনশাল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করব। সমগ্র বাংলাদেশে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই এলাকার মানুষ স্বাভাবিকভাবে কষ্টে থাকার কারণে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় রেজিস্টার বিভিন্ন এনজিও থেকে ছোট ছোট ক্ষুদ্র ঋণ গ্রহণ করে থাকে না? অনেক মানুষ কিন্তু ছোট ছোট ঋণ গ্রহণ করেছে, ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। এই অঞ্চলের মানুষকে সেই ঋণ পরিশোধ করা লাগবে না। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই এলাকাকে ঢেলে সাজাতে হবে, এই এলাকার মানুষের কর্মসংস্থান করতে হবে। এই এলাকায় প্রাকৃতিক সম্পদ যেরকম আছে, এই এলাকায় একই সাথে সবচেয়ে বড় সম্পদ কৃষি আছে। কাজেই আমরা যদি বাংলাদেশের খুলনা অঞ্চল, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল সহ ঢাকা অঞ্চল সহ যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতে পারে, তাহলে অবশ্যই কেন
এই রংপুর বিভাগ সহ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এলাকায় কেন তাহলে কৃষিজাত পণ্যের ইন্ডাস্ট্রি হবে না? আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। তার ফলে এই এলাকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। শুধু তাই নয়, আমাদের দেশে বর্তমানে বহু তরুণ যুবক মানুষ আছে, যুব সমাজের মানুষ আছে যারা আইটিতে কাজ করে, যারা কম্পিউটার আইটিতে কাজ করে। আইটি কোম্পানি যেগুলো আছে তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে যারা আইটিতে কাজ করতে পারে তাদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব, যাতে করে এই এলাকার মানুষ, এই এলাকার সন্তানেরা যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই কাজগুলো করতে পারি, এই কাজগুলো করার মাধ্যমে আমরা আবু সাইদের স্বপ্নের একটি অংশ, তার আত্মত্যাগের একটি অংশ আমরা পূরণ করতে পারবো। কিন্তু বড় যেই অংশটি রয়ে যাবে বাকি, সেটা হচ্ছে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা। ঠিক, এই দেশের মানুষের অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আমরা একা পারবো না। কারণ 2024 সালে 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনের কোনো রাজনৈতিক দলের দ্বারা হয় নাই, কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের দ্বারা হয় নাই। সেই পরিবর্তনে এই দেশের সকল ধরনের মানুষ, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল বলেই সেদিন সেই পরিবর্তন সূচিত হয়েছিল। এবং এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সহ বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে। এবং সামনের কাতারে এসে দাঁড়ানোর অর্থ হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উপায়, একটি নিয়মতান্ত্রিক পন্থায় আমাদেরকে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে, যা দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী আগামী 12 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে। সেই নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আপনাদের অধিকার প্রয়োগ করতে হবে। এবং এই অধিকার প্রয়োগ করার মাধ্যমেই আপনারা সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন, যারা আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক নারী সমাজকে আমরা যদি পিছনে ফেলে রাখি, সাথে না নেই, তাদেরকে যদি অর্থনীতির অংশে পরিণত না করি, তাহলে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সম্ভব হবে না। এবং এই নারী সমাজকে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা একটি কার্ড তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রত্যেক গৃহিণী বা প্রত্যেক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি পরিবারকে এটি কোনো দলমত নির্বিশেষে সকল মা, সকল গৃহিণী এই কার্ডটি পাবে। এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের হাতে, সেই মায়েদের হাতে, সেই গৃহিণীদের হাতে প্রতি মাসে আমরা একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। ধীরে ধীরে অর্থনীতির উপরে তাদের একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে, যার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য, সন্তানের লেখাপড়া, সন্তানের স্বাস্থ্য সকল কিছু নিজের মতন করে দেখভাল করতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু মা বোনদের জন্য নয়, শুধু তরুণ সমাজের সদস্য বা যুব সমাজের সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা নয়। আমি একটু আগে কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার কথা বলেছি। এটার পাশাপাশি আমরা আরেকটি কাজ করতে চাই, সেটি হচ্ছে আমরা প্রত্যেক কৃষক ভাইয়ের হাতে, মাদের কাছে বা গৃহিণীদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, ঠিক কৃষক ভাইদের কাছে আমরা একইভাবে কৃষি কার্ড নামক একটি কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। 10,000 টাকা কৃষি লোন যেটা, ওটা তো মওকুফ করবই, এই কৃষি কার্ডও পৌঁছে দিতে চাই। কারণ এই কৃষি কার্ডের মাধ্যমে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাদের হাতে, গৃহিণীদের হাতে যেরকম একটি সহযোগিতা পৌঁছাবো,
কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের জমি অনুযায়ী আমরা অন্তত একটি ফসলের সম্পূর্ণ বীজ, সার, কীটনাশক তাদের হাতে তুলে দিতে চাই, যাতে করে তাদের নিজেদের উপর অর্থনৈতিক চাপ একটু হলেও যাতে কমে এবং ধীরে ধীরে যাতে আমাদের কৃষক ভাইরা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন এই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা তো বাস্তবায়ন করব আল্লাহর রহমতে। আপনাদের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করলে আমরা একটা পরিকল্পনা বাস্তবায়ন করব, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের সাহায্য ছাড়া তো করতে পারবো না আমরা। আমাদের সংক্ষেপে আমাদের পরিকল্পনা কয়েকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার জানতে ইচ্ছা করছে, আমাদের পরিকল্পনাটা বললাম, প্রিয় ভাই বোনেরা আপনাদের পরিকল্পনাটা কি? হ্যাঁ শুনি না, আরে ভাই শুনি না তো, আবার একটু জোরে বললে শুনে। রাইট, ধানের শীষ কবে? হ্যাঁ কবে? 12 তারিখ। কখন যাবেন? কখন যাবেন? একদম ফজরের ওয়াক্তে গিয়ে ফজরের সময় ওখানে জামাত আদায় করতে হবে, যাতে করে ওই 16 বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছিল আমরা এবার আর করতে দেব না। 16 বছর যখন আমুর নির্বাচন হয়েছিল আমরা এবার করতে দেব না। এবার হচ্ছে জনগণের পালা। জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। কাজেই জনগণ, সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানে আছেন, সকল ধরনের মানুষ যারা ভোটার, প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে, যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজকে থেকে প্রায় 2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের উপরে চেপে বসেছিল, সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে। 31 দফা সংস্কার প্রস্তাব মনে আছে? 31 দফা সংস্কার প্রস্তাব মনে আছে আপনাদের? জানেন তো? আচ্ছা, পরবর্তীতে আমরা কি দেখলাম, যে বর্তমান সরকার যখন আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা একটি সংস্কার কমিশন করলো এবং বাংলাদেশের প্রায় কম বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করলো। আমরাও গিয়েছি সেখানে, আমরা আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি এবং মোটামুটিভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেইগুলাই কম বেশিভাবে তারাও দিয়েছে। হতে পারে কোনোটি ব্যাপারে আমাদের সাথে কিছু দ্বিমত আছে, কিন্তু আমাদের সাথে যদি কোনোটির ব্যাপারে দ্বিমত থাকে, আমরা কোনো লুকো ছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মতি দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে, প্রকাশ্যে বলেছি। এখানে কোনো লুকো ছাপার কোনো বিষয় নাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে, অগাস্টের 5 তারিখে পরিবর্তন হয়েছে দেশের মানুষ পরিবর্তন চায়। কি পরিবর্তন? ফ্লাইওভার হবে বড় বড়, বিল্ডিং হবে বড় বড়, ঠিক আছে, হলে হবে, কিন্তু মানুষ তার নিজের ভাগ্যের পরিবর্তন চায়।
মানুষ চায় কর্মসংস্থান, মানুষ চায় নিরাপদে রাস্তা দিয়ে হাঁটবে, মানুষ চায় নিরাপদে রাতে বাসায় ঘুমাবে, মানুষ চায় নিরাপদে যে যার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কাজ কারবার করবে, তাই তো? কাজে সেই নিরাপদ ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে আপনাদেরকে সমর্থন লাগবে। আপনাদের সমর্থন থাকলে সেই নিরাপদ ব্যবস্থা ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ বিএনপির অতীত ইতিহাস আছে, দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি বিএনপি একমাত্র অতীতে দেখিয়েছে। বিএনপি দেখিয়েছে বলেই, বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষেই সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনার কথা বললাম, আবু সাইদের স্বপ্নের যে কথাগুলো আমি বললাম, এগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদেরকে আরেকটি বিষয়ের টুটি চেপে ধরতে হবে। বলেন তো কি সেটা? ইয়েস, দুর্নীতি চেপে ধরতে হবে, টুটি চেপে ধরতে হবে। আমরা দেখেছি বিগত 16 বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে। যদি মেগা প্রজেক্টই শুধু হতো আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে। এই দুর্নীতির অবসান হতে হবে। আবু সাইদের হত্যাকারীদের যেমন বিচার হতে হবে, দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, অর্থ পাচার করেছে, তাদেরও এই দেশে বিচার হতে হবে এবং সেই অর্থ, লুটপাটকৃত অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা। এবং প্রিয় ভাই বোনেরা, এই কাজটিও যদি কেউ করতে পারে সেটাও একমাত্র বিএনপির পক্ষেই করা সম্ভব। কারণ একটি আন্তর্জাতিক সংস্থা, যেই সংস্থাটি এই দুর্নীতিতে কে কত নাম্বার পেল এই হিসাব যারা করে, তাদের হিসাব মতেই 2001 সালে যখন খালেদা জিয়া দায়িত্ব পায় তখন থেকে আস্তে আস্তে বাংলাদেশ দুর্নীতির রাহুগ্রাস থেকে উপর দিকে উঠতে থাকে, মুক্ত হতে থাকে। কাজেই বিএনপি এটিও প্রমাণ করে দেখিয়েছে যে বিএনপি একমাত্র পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজও দেখলাম তারা বলেছে তাদের 2 সদস্য 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। মনে আছে আপনাদের? এখন তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল, তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। আমার প্রশ্ন হলো ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে তাহলে বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো 5 বছর? আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই সব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। এবং তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে বিএনপি পারে একমাত্র এই দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, হয় এই দলটির মাথা খারাপ হয়ে গেছে অথবা নিজের নেতৃত্ব সম্পর্কে নিজেই আবল তাবল কথা বলছে, ভুল কথা বলছে। কাজে সেই বিতর্কে আমরা যেতে চাই না। আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ, সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ফিরে যেতে চাই। আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ, সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ভালো মন্দ যা কিছু আছে সব কিছুর রায় আমরা বাংলাদেশের
মানুষের কাছেই রেখে দিতে চাই। বাংলাদেশের মানুষের সিদ্ধান্তই আমাদের প্রথম এবং শেষ সিদ্ধান্ত। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ সময় এসেছে ষড়যন্ত্রের জবাব দেবার। আজ সময় এসেছে শহীদ আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নের। আজ সময় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের। কাজে আসুন, সব সময় সৎ সুযোগ সব সময় আসে না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি সৎ সুযোগ দিয়েছেন, কাজে এই সৎ সুযোগটিকে আমরা দেশের কাজে জনগণের স্বার্থে আমরা ব্যবহার করি, যাতে আগামী দিন আমরা সুন্দর একটি প্রত্যাশিত, আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হই। এবং সে কারণেই প্রিয় ভাই বোনেরা, এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে পরিশ্রম করতে হবে। এবং আমরা যদি সকলে একসাথে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে পরিশ্রম করি, তাহলে এই উত্তরাঞ্চল, এই রংপুর বিভাগ কখনোই ওই যে মঙ্গা পীড়িত বলে কোনোভাবেই এটা থাকতে পারে না, অনুন্নত বলে উন্নয়নের ছোঁয়া নেই বলে কোনোভাবেই এটা থাকতে পারে না। এই অবস্থার আমরা এইবারে ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো, আপনাদের যদি সমর্থন আমাদের সাথে থাকে, আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকলে ইনশাল্লাহ এই পরিস্থিতির পরিবর্তন আমরা এইবার ইনশাল্লাহ করব। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, কথা আমি একটাই বলি, কথাটি আপনারা শুনেছেন, তারপর আপনাদের সামনে বলতে চাই। কি সেই কথা? সেই কথাটি হচ্ছে, করব কাজ, কে করব কাজ? সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ ভালো থাকলেই ইনশাল্লাহ মানুষ ভালো থাকবে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ ভালো থাকবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক আমরা আবু সাইদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে ইনশাল্লাহ আগামী মাসের 13 তারিখ থেকে আমরা কাজে হাত দিব। এই হোক আজকের নির্বাচনী জনসভার প্রতিশ্রুতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ও রাইট 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 ভাইরা, সরি আমি একটা জিনিস ভুলে গেছি। এই এলাকার শুধু না, আচ্ছা ক্যান্ডিডেট সাহেবরা সামনে আসেন, প্রার্থীরা একটু সামনে আসেন, লাইন করে একটু দাঁড়ান। এই এলাকা সহ সারা বাংলাদেশের একটি বিরাট সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের পানি সমস্যা। আমাদের পানি সমস্যা আছে সারা বাংলাদেশেই, আর বিশেষ করে যেহেতু এই এলাকাটি কৃষি প্রধান এলাকা, এই এলাকায় এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটি সমাধানের জন্য কাজে হাত দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। যাতে কর্মসংস্থান বলেছি, আরে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এমনিই হবে, ওগুলো নর্মালি হবে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। তিস্তা মহাপরিকল্পনা বলতে আমরা যা বোঝে খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার উন্নয়নের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, এবার তাদেরকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। যে একটু তুলেন আপনারা সবাই, জি তুলেন, জি একটাই দেন। এই যে এই মানুষগুলোকে আমরা এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি। ইনশাল্লাহ তাদেরকে আপনারা ধানের শীষ মার্কায় জয়যুক্ত করবেন 12 তারিখে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ বুঝছি ধাক্কা দিতে হ্যাঁ
আমার অবস্থা দেখেছে, আমার অবস্থা দেখেছে, দেখছি ভাই, দেখছি ভাইয়া আমার মারার প্ল্যান করছে। প্রিয় ভাইরা, ধানের শীষের পাশাপাশি আমাদের এক সহকর্মী আছে খেজুর গাছ, তাকেও আমি আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, তাকেও আপনারা দেখে রাখবেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় চেয়ারম্যান অনেক কষ্ট করে আমাদের মাঝে এসে পৌঁছেছেন, এই জন্য সবাইকে আমি আমার সবার পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যানকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরে দুলু ভাইয়ের কাছে যাইতে হবে, তোরা আমাদের